আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ বাংলাদেশ 2024-এ। স্কুলের পর্যায়ে আমাদের এই কুইজ বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো, যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। বাংলাদেশকে জানুন, বাংলাদেশ সম্পর্কে জানুন, এবং দেশ সম্পর্কে আমরা যত জানব, দেশ সম্পর্কে আমরা যত বুঝব, তত বেশি দেশকে ভালোবাসতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো। বাংলাদেশকে জানার, মাতৃভূমিকে আরও ভালো করে জানার লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের এই নতুন আয়োজন কুইজ বাংলাদেশ। বাংলাদেশকে জানার জন্য আজ আমাদের এখানে রয়েছে দুটি দল, এবং এই দুটি দল এসছে অনেক দূর থেকে। চলুন অনুষ্ঠানের শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি শেখ মুশফিক মঞ্জুর, দশম শ্রেণী, যশোর জেলা স্কুল। আমি রুদ্র রায়, দশম শ্রেণী, যশোর জেলা স্কুল, যশোর। আমি ফাবিহা জামিন, দশম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি পুষ্পিতা সাহা, নবম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। একদিকে যশোর জেলা স্কুল, আরেকদিকে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টাঙ্গাইল থেকে আপনারা এসেছেন, আপনারা এসেছেন সুদূর যশোর থেকে। অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। আশা করি আজকে একটা দারুণ এক্সাইটিং রাউন্ড আমরা দেখতে পাবো। তবে তার আগে একটা কাজ করি, আমাদের এই কুইজ বাংলাদেশ 2024-এর এই প্রতিযোগিতার নিয়মটা আপনাদেরকে একটু বলে দিই। প্রতিযোগিতার নিয়মটা খুব সহজ, যে আমরা পুরো অনুষ্ঠানটাকে দুটো রাউন্ডে ভাগ করেছি। প্রথম রাউন্ডটা হচ্ছে আমাদের অডিও ভিজুয়াল রাউন্ড। অডিও ভিজুয়াল রাউন্ডে আমরা ছবি বা ভিডিও দেখাবো, সেটার ভিত্তিতে প্রশ্ন করব। এবং সেকেন্ড রাউন্ডটা থাকবে হচ্ছে কুইক কুইজ রাউন্ড। এখানে আমরা 1 মিনিট সময়ের মধ্যে 10টা প্রশ্ন করব। এবার নম্বরের কথা বলি, সেটা হচ্ছে যে অডিও ভিজুয়াল রাউন্ডে, মানে প্রথম রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেটা কুইক কুইজ, সেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে জরিমানা হবে না। প্রথম রাউন্ডের জন্য আপনাকে বাজার প্রেস করতে হবে। আপনাদের সামনে বাজার রাখা আছে, যারা আগে বাজার চাপবেন সুযোগ পাবেন তারা উত্তর দেবার। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ কুইক কুইজে বাজার প্রেস করতে হবে না, সেখানে আপনাদের জন্য নির্ধারিত প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে আমাদের খুব সহজ নিয়ম। তো তৈরি আপনারা আজকে খেলার জন্য কুইজ বাংলাদেশ, বাংলাদেশকে জানার এই খেলা। এবং শুরুতেই আমাদের প্রথম রাউন্ড অডিও ভিজুয়াল রাউন্ড, ছবি ও ভিডিও ভিত্তিক প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আমরা দেখব আমাদের এই পর্দায়। প্রথম প্রশ্ন আসছে, আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি। যুদ্ধ বিধ্বস্ত নতুন দেশকে গড়ে তুলতে বিভিন্ন বন্ধু রাষ্ট্রে গেছেন শেখ মুজিবুর রহমান। বৃহৎ রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বীকৃতি লাভের পর শেখ মুজিব ওআইসি, জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করে বাংলাদেশের জন্য মানবিক ও উন্নয়ন কল্পের জন্য সহযোগিতা চান। এবং নভেম্বরের 72 সালে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে তিনি দেখা করেন। প্রশ্ন হচ্ছে যে ওই সময় 1972 সালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, তার ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই মনিটরে। সেই যে মিটিংটি করেছিলেন, আলোচনা অনুষ্ঠানটা হয়েছিল, সেটার একটা ছবি। প্রশ্ন হচ্ছে সে সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? অত্যন্ত বিখ্যাত এই ভদ্রলোক, তার নামটা খুবই সুপরিচিত, আমরা সবাই তার নাম জানি। আমাদের ইতিহাস বইয়ে তার কথা আমরা পড়েছি, বাংলাদেশ চ্যাপ্টারে স্কুলে পড়েছি আমরা। মনে হচ্ছে দু দলে কারো কাছে এটা সঠিক উত্তর নেই, দেখি আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন কুর্ট ওয়াইল্ডহ্যাম। কুর্ট ওয়াইল্ডহ্যাম, তিনি ছিলেন তখন জাতিসংঘের মহাসচিব, এবং তার সাথে আন্তরিক পরিবেশে বঙ্গবন্ধু আলাপ করছেন। অলরাইট, প্রথমবারের প্রশ্নে সঠিক উত্তর এলো না, কিন্তু আশা করি এখন হয়তো আসবে। ইতিহাস, বাংলাদেশের ইতিহাস থেকে এখন আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন একেবারে সাম্প্রতিক। এই কয়েকদিন আগে 2024 সালের জানুয়ারিতে গ্রিসের রাজধানী এথেন্সে 26টি দেশের প্রায় 1400 প্রতিযোগী একটি আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়েছে, এবং বাংলাদেশও সেখানে অংশ নিয়েছে। বাংলাদেশের 16 জনের একটি দল অংশ নিয়ে 3টি স্বর্ণপদক সহ মোট 15টি পদক অর্জন করেছে। একটা বিশাল বড় ব্যাপার, সবচাইতে বড় সাফল্য এবার এসেছে বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে যে
কোন করেছি তো। অলিম্পিয়াডে বাংলাদেশ এই সাফল্য অর্জন করলো? প্রথমে যশোর জেলা স্কুল রোবট অলিম্পিয়াড। রোবট অলিম্পিয়াড। আচ্ছা, আপনারা বলছেন যে রোবট অলিম্পিয়াডে বাংলাদেশি সাফল্য অর্জন করেছে। একই সময় বাজার প্রেস করেছেন বিন্দুবাসিনী রোবোটিক্স অলিম্পিয়াড। রোবোটিক্স অলিম্পিয়াড আপনারা বলছেন। দেখি আপনাদের দুই দলেরই উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার কি বলে? আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড, অ্যাবসলিউটলি রাইট, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। বিন্দুবাসিনী এবং যশোর জেলা স্কুল আপনারা দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। আমাদের দেশের একদম শিক্ষার্থীরা, একবারে তরুণরা যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এই শিক্ষার্থীরা গত 6 বছর ধরে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে এবং প্রতিবারে তারা ধীরে ধীরে সাফল্য লাভ করছে। তবে এবারই সবচেয়ে বেশি সফলতার মুখ তারা দেখেছে। ভেরি ওয়েল ডান। আর কেউ কি আপনারা রোবোটিক্স নিয়ে কাজ করেন? যশোর জেলা স্কুল কিংবা বিন্দুবাসিনী আপনাদের মধ্যে কেউ? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একটা ক্লাব আছে যারা বিজ্ঞানে আলোচনা করে, বিজ্ঞানে কাজ করে। সো আমরা বিজ্ঞান মেলায় রোবটের কাজ করেছি মাঝে মাঝে। আচ্ছা, তাই? চমৎকার। আশা করি যে সামনে আপনারা রোবট অলিম্পিয়াডে যোগ দিবেন। অন্তত রোবট অলিম্পিয়াডে ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেটাতে যদি আপনারা যান তাহলে তাদের কার্যক্রম সম্পর্কেও জানতে পারবেন। আর এখন তো ইউটিউবে গেলে সবই পাওয়া যায়, তাই না? ভেরি গুড, ভেরি ওয়েল ডান। 10 নম্বর করে পেয়ে গেলেন দুদল। রোবট অলিম্পিয়াড বিজ্ঞান ও প্রযুক্তির এই বিভাগ থেকে চলে যাই আমরা পরের বিভাগে। দেখি কোন বিভাগ আমাদের জন্য রয়েছে। আমাদের জন্য প্রশ্ন, একজন বিখ্যাত মানুষ যিনি একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং তিনি মহাবিশ্বের উদ্ভব এবং পরিণতি সম্পর্কে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত এবং তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিসম্পন্ন একজন অধ্যাপক। কিন্তু দেশের টানে উনি অর্থবিত্ত ছেড়ে বাংলাদেশে এসে অধ্যাপনা শুরু করেছিলেন। তার নাম জি ডক্টর কুদরতি খোদা। না, ডাক্তার কুদরতি খোদা নন, কুদরতি খোদা নন। আমি আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি। বিজ্ঞানী উনি একজন। জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলাম। আচ্ছা, দেখি যে জামাল নজরুল ইসলাম কিনা। বিন্দুবাসিনী বলেছেন তিনি জামাল নজরুল ইসলাম। আমাদের কম্পিউটার কি বলে? একেবারে সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান বিন্দুবাসিনী। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। জামাল নজরুল ইসলাম 1939 সালের 24 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 16 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। 1983 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে তার সুবিখ্যাত গবেষণা গ্রন্থ দ্য আলটিমেট ফাইট অফ দ্য ইউনিভার্স এবং বিশ্বজুড়ে তার অনেক সুনাম এবং তার বই বিশ্ববিদ্যালয়ের বাইরের যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো আছে নাম করা, সেখানে তার বই পড়ানো হয়। জামাল নজরুল ইসলাম। রাইট, আমাদের এই বিশিষ্ট ব্যক্তিত্বের প্রশ্ন থেকে আমরা চলে যাব আমাদের পরের বিভাগের প্রশ্নে। খেলাধুলা। দারুণ ব্যাটিং করছেন একজন এই বাংলাদেশি ক্রিকেটার। 2007 সালে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর মানে 2007-এ তিনি যশোর জেলা স্কুল বাজার প্রেস করছেন। প্রশ্নটা শেষ করি, তারপরে আপনাদের কাছ থেকে উত্তর নেব। যে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি, তারপরে ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্ব তিনি পালন করেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের 3 যেটা সংস্করণ, ওয়ানডে, টি20, টেস্ট, সবগুলিতেই তার সেঞ্চুরি আছে এবং তিনি প্রথম বাংলাদেশি যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেছেন। প্রশ্ন হচ্ছে যে আমরা কাকে দেখতে পাচ্ছি পাশে? সবার আগে যশোর জেলা স্কুল। তামিম ইকবাল। তামিম ইকবাল। আচ্ছা, দেখা যাক তিনি তামিম ইকবাল কিনা। আমাদের কম্পিউটার কি বলছে? একেবারে সঠিক উত্তর, তামিম ইকবাল খান। তার এই অনন্য রেকর্ড এবং তিনি আমাদের খুবই ডিপেন্ডেবল ওপেনার, তাই না? তিনি যখন ওপেনিংয়ে থাকেন তখন আমরা জানি যে একটা ভালো স্কোর হবে এবং সহজে উইকেট পড়বে না। চমৎকার তার খেলা এবং অতি সম্প্রতি যে বিপিএল খেলা হচ্ছে, বিপিএলে কিন্তু তামিমের কিন্তু সুপার কামব্যাক হয়েছে। তিনি দারুণ খেলছেন, তাই না? একদম আবার তামিম আগের মতন ফিট হয়ে গেছেন এবং তিনি যদি ফিট থাকেন তাহলে বাংলাদেশ দল আরও ভালো করবে। ভেরি ওয়েল ডান যশোর জেলা স্কুল। 10 নম্বর আপনাদের জন্য। খেলাধুলা থেকে এবার চলে যাই পরের প্রশ্নে। দেখি কোন বিভাগ থেকে প্রশ্ন আছে। বাংলাদেশের ফল, দেশীয় ফল। এই দেশীয় ফলটিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে যা দেহে শক্তি যোগায়। এছাড়া এই ফলে আছে ক্যালসিয়াম, আয়রন,
যেটা হাড় ও দাঁত সুস্থ রাখে, মানসিক চাপ কমাতে, অনিদ্রা, উদ্বেগ, বিষণ্ণতা দূর করতে এই ফলটা খুব কাজে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে এমন কিছু নাই যে এই ফলটার মধ্যে নাই। একেবারে দেশি ফল, খুবই চমৎকার একটা ফল। প্রশ্ন হচ্ছে যে ফলটার নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন বিন্দুবাসিনী। নাশপাতি। নাশপাতি। আরেকবার ভালো করে ছবিটা দেখুন। দেশীয় ফল, বিশেষ করে এটা গ্রামে গঞ্জে প্রচুর পাওয়া যায়, শহরের বলে তো অত পাওয়া যায় না। শহরের লোকেরা বিদেশি ফল খেতে বেশি পছন্দ করে, কিন্তু পুষ্টিগুণে আমাদের দেশীয় ফল গাব। অনেক অনেক ভালো। গাব না, এটা গাব নয়। আমি যেতে চাই এ পাশে যশোর জেলা স্কুলের কাছে। সবেদা। সফেদা। আচ্ছা, দেখি সফেদা কিনা। সবেদা আর কি। সফেদা, অ্যাবসলিউটলি রাইট আনসার। সফেদা, ভেরি ওয়েল ডান, যশোর জেলা স্কুল। এটার নাম হচ্ছে সফেদা এবং খুব মিষ্টি, খুব মজার এই ফলটা। এবং আপনারা ফিরে গিয়ে বাসায় আপনাদের পরিবারকে বলতে পারেন যে আমাদেরকে একটা সফেদা এনে খাওয়াও। এবং সফেদা খেলে এই যে গ্লুকোজ পাবেন, ক্যালসিয়াম পাবেন, আয়রন পাবেন, ভিটামিন পাবেন, সব ধরনের মিনারেলস এই ফলটার মধ্যে পাবেন। দেশীয় ফল, আমাদের নিজেদের দেশের। ভেরি গুড। সফেদা 10 নম্বর চলে যাচ্ছে যশোর জেলা স্কুল। আপনাদের দলে খাতায় বিন্দুবাসিনী, দুঃখিত 5 নম্বর আপনাদের জরিমানা হয়ে গেল। বাংলাদেশের ফল উদ্ভিদ বিজ্ঞান থেকে আমরা এখন চলে যাব পরের বিভাগে। দেখি কোন বিভাগের প্রশ্ন আসছে আমাদের জন্য। অর্থনীতি নিয়ে প্রশ্ন। খুবই মজার একটা ব্যাপার যে 11 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে, হিসাব পরিচালনা শিখতে এবং কেমন করে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট মেনটেইন করতে হয়, এই শিক্ষাটা দেবার জন্যে কেন্দ্রীয় ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করেছে। এবং আমরা তো জানি যে হয় না যে বাবা মা বিভিন্ন রকম, আচ্ছা ভালো রেজাল্ট করেছো, ভালো কথা শুনেছো, উপহার দেন, টাকা দেন। আবার বিশেষ করে ঈদের সময় সালামি পাওয়া যায়, তাই না? জন্মদিনের সময় আবার অনেক উপহার দেন, টাকা দেন, প্রাইজ পাওয়া যায়, টাকা পাওয়া যায়। তখন ওই টাকাগুলো কি করে? টাকাগুলো তখন সঞ্চয় করে, সেজন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সো এই যে বৃত্তি থেকে পাওয়া, আত্মীয় স্বজন থেকে পাওয়া টাকা পয়সা, এগুলো জমানো হয় ব্যাংক অ্যাকাউন্টে। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা যাদের বয়স 11 থেকে 17 বছর, তারা এই গত 23 বছরে অনেক টাকা জমিয়ে ফেলেছে। আমাকে কি বলতে পারবেন যে কত কোটি টাকা জমিয়েছে আমাদের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে? আন্দাজে। আচ্ছা, এটার জন্য কোনো নম্বর কাটবো না, জাস্ট আইডিয়া। কত? আচ্ছা বলি, কয়েক কোটি না, হাজার কোটি। ঠিক আছে, কয়েক হাজার কোটি টাকা জমিয়েছে আমাদের স্কুলের বাচ্চারা গত 13 বছরে স্কুল ব্যাংকিংয়ের আওতায়। এবং বাংলাদেশের এখন যতগুলো ব্যাংক আছে, প্রায় সব ব্যাংকেরই এই স্কুল ব্যাংকিং রয়েছে। সুতরাং আপনাদের কি কারো নামে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? আপনাদের নামে কি ব্যাংক অ্যাকাউন্ট করা আছে? আমার আছে একটা। আপনার আছে? আপনারও হচ্ছে? ভেরি গুড, খুব ভালো। সেখানে কি টাকা পয়সা জমা দেন আপনারা? সাব্বাস। অলরাইট, এখন আমাকে বলেন যে কত হাজার কোটি টাকা জমা আছে এই স্কুল ব্যাংকিংয়ের খাতে? জাস্ট আইডিয়া, আমি কোনো নাম্বার কাটবো না, এটা ফ্রি, নো আইডিয়া। 20,000 কোটি। 20,000 কোটি, ওকে। 15,000 কোটি। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। 2,232 কোটি। ঠিক আছে, 2,232 কোটি 84,60,000 টাকা জমিয়েছে। তার মধ্যে শহরে যারা শিশু শিক্ষার্থীরা তারা জমা করেছে 1,603 কোটি, আর পল্লী অঞ্চলের শিক্ষার্থী তারা জমা করেছে 628 কোটি টাকা। যা জমা হয়েছে তার 72% শহরের ছেলেমেয়েরা জমা করেছে, আর বাকিটা যেটা 28% সেটা জমা করেছে পল্লী অঞ্চলের শিক্ষার্থীরা। এবং এটা খুবই আশাপ্রদ একটা ব্যাপার যে আমাদের ছেলেমেয়েরা এখন আস্তে আস্তে সঞ্চয় করা শিখছে এবং মাত্র 13 বছরে এই 2,232 কোটি টাকা তারা জমিয়ে ফেলেছে। খুবই আশার কথা। অলরাইট, টাকা পয়সার হিসাব থেকে এবার আমরা দেখি কোন হিসাবে যাওয়া যায়। কোন প্রশ্ন আসছে আমাদের পর্দায়? শুদ্ধ বানান। দু দলের জন্যই এটি থাকবে, দেখা যাক আপনারা বলতে পারেন কিনা শুদ্ধ বানান কোনটি। দেখি কোন বানান আমরা জানতে চাই। অচিন্তনীয়। 4টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে, বলতে হবে এর মধ্যে একটি সঠিক।
কোনটি শুদ্ধ? 1 নম্বর বলছেন আপনারা, অচিন্তনীয়। বানানটা করে আমাকে বলতে পারবেন? স্বরেও চয় রস্যইকার দন্তন্নয় ত দন্তন্নয় দীর্ঘইকার অন্তস্থ অ। আপনারা বলছেন যে 1 নম্বর যে সম্ভাব্য উত্তরটা আছে সেটা হচ্ছে সঠিক বানান, তাই তো? আচ্ছা, দেখি যশোর জেলা স্কুল কি বলেন। 1 নাম্বার। আপনারা বলছেন 1 নম্বরটাই হবে সঠিক উত্তর। দেখা যায় কম্পিউটার আপনাদের সাথে সহমত পোষণ করে কিনা। একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান, অচিন্তনীয়। 1 নম্বর যে অপশনটা আছে, স্বরেও চরস্কার চি দন্ত নয় তয় দন্ত নয় দীর্ঘ ই অন্তস্থ অ। ভেরি ওয়েল ডান। অচিন্তনীয় মানে কি? যা চিন্তা করা যায় না। যে চিন্তা করা যায় না, মানে অকল্পনীয়, যে কল্পনাও করা যায় না, ভাবাও যায় না, এমন একটা ঘটনা ঘটেছে, তাই না? আমরা ভাবতেই পারি না যে আমাদের বাচ্চারা এত টাকা জমিয়ে ফেলেছে, অচিন্তনীয় ব্যাপার। রাইট, বানান বাংলা ব্যাকরণ বিভাগ থেকে এবার আমরা পরের বিভাগে যাই। পরের বিভাগের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দ্য কনসার্ট ফর বাংলাদেশে। আমরা যেটা দেখছি এটা একটা লং প্লে রেকর্ডের ছবি এবং এটি ট্রিপল লাইভ অ্যালবাম, অর্থাৎ সেই কনসার্টটার লাইভ ধারণ করা হয়েছিল অডিও, সেটা এই অ্যালবামে রয়েছে এবং অ্যাপেল রেকর্ডস তারা এটা তাদের ব্যানারে এটা রিলিজ হয়েছিল। অ্যালবামটিতে কণ্ঠশিল্পী ছিলেন জর্জ হ্যারিসন এবং তার বন্ধুরা। 1971 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে এবং 1972 সালের জানুয়ারিতে ব্রিটেনে এই এলপিটা, লং প্লেটার ট্রিপল লাইভ ভার্সনটা রিলিজ হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই যে কনসার্টটা, দ্য কনসার্ট ফর বাংলাদেশ, অনুষ্ঠিত হয়েছিল কোথায়? যে বিন্দুবাসিনী। ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখি উত্তর সঠিক কিনা। আমেরিকা, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল প্লেড বিন্দুবাসিনী, চমৎকার। সাবেক বিটলস সঙ্গীদের মধ্যে লিড গিটারিস্ট যিনি জর্জ হ্যারিসন এবং তার বন্ধু ভারতীয় সেতার বাদক রবি শঙ্কর, তারা দুজনে মিলে এই কনসার্টটি আয়োজন করেছিল এবং এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হয়েছিল কোথায়? ইউনিসেফের সাহায্যে দেওয়া। ইউনিসেফের সাহায্যে এটা দেওয়া হয়েছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 2.5 লাখ অনেক মানুষ চলে গিয়েছিলেন ভারতে শরণার্থী হিসাবে। ওই শরণার্থী শিবিরে এই অর্থ দেওয়া হয়েছিল যাতে তারা তাদের চিকিৎসা, খাদ্য, বিভিন্ন রকম সেবা গ্রহণ করতে পারে। সেজন্যে এই টাকাটা সেটা সাহায্যে দেওয়া হয়েছিল ইউনিসেফের মাধ্যমে। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল ডান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে এবারে দেখি কোন বিভাগে যাওয়া যায়। আমাদের পরের প্রশ্ন আসছে সাহিত্য বিভাগ থেকে। কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ কবিতা কান্ডারি হুঁশিয়ার। এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটা রয়েছে তার সর্বহারা কাব্যগ্রন্থে এবং তার খুবই জনপ্রিয় একটা কবিতা। অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় কবি ভারতের যুব সমাজ এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে কান্ডারি হুঁশিয়ার। প্রশ্ন হচ্ছে, এরকম একটা কবিতা লেখার জন্য তাকে অনুরোধ করেছিলেন ভারতের একজন বিখ্যাত নেতা। তিনি তরুণদের নেতৃত্ব দিতেন, তরুণরা তাকে অসম্ভব ভালোবাসতেন। সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বোস, তার অনুরোধে। বিধুবাসিনী, উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমি দুঃখিত বিন্দুবাসিনী, আপনাদের উত্তরটা ভুল হয়নি, একেবারে সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড সুভাষচন্দ্র বোস, সঠিক উত্তর দিয়েছেন আপনারা বিন্দুবাসিনী। তিনি বলেছিলেন কাজী নজরুল ইসলামকে যে এমন একটা কবিতা লেখেন যেটা শুনে বা যেটা পড়ে তরুণরা দেশের স্বাধীনতার জন্য, ভারতীয় মহাদেশের স্বাধীনতার জন্য তারা যেন উজ্জীবিত হয়। তখন কাজী নজরুল ইসলাম লিখেছেন কান্ডারি হুঁশিয়ার। চমৎকার, ভেরি ওয়েল প্লেড বিন্দুবাসিনী, দারুণ খেলছেন। সাহিত্য বিভাগ থেকে এবার আমরা যাই আমাদের পরের বিভাগে, দেখি কি থাকছে আমাদের জন্যে। বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি, যে তাদের ভবনটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবার নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে। বাংলাদেশ টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়াবলী যেমন সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ, কেবল, এই সব কিছু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ এগুলো করে থাকে। কোন সংস্থা?
বিশেষ করে আমাদের মোবাইল ফোন নিয়ে তারা অনেক কাজ করে, তাদের মোবাইল ফোন কিভাবে চলবে না চলবে সবকিছু তারা, এটা পলিসি নীতি তারা নির্ধারণ করেন। টেলিকমিউনিকেশনস নিয়ে তারা কাজ করেন এবং আমরা জানি তারা প্রায় আমাদের কাছে বিভিন্ন রকমভাবে এসএমএসও পাঠান। যেমন কিছুদিন আগে একটা এসএমএস এসছে যে আপনার হ্যান্ডসেটটি যদি নিবন্ধিত না থাকে তাহলে দ্রুত নিবন্ধন করুন, নাহলে এতে কাজ করবে না। টেলিকমিউনিকেশনসের নিয়ে এই সংস্থাটি কাজ করে, তাদের নামের সাথে টেলিকমিউনিকেশনস আছে। বিন্দুবাসিনী, বিডিআরসি। বিটিআরসির পুরো ইলাবোরেশন পূর্ণরূপ কি জানা আছে? বাংলাদেশ টেলিকমিউনিকেশন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস, বিটি আরসি। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস আরে। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন, বিটিআরসি। তাদের দায়িত্ব, তারা নীতি নির্ধারণ করেন যে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভোক্তাদের স্বার্থে তারা বিভিন্ন রকম নীতি প্রণয়ন করেন, যাতে যারা এই সেবাগুলো দেন তারা যেন নীতি নিয়ম মেনে চলেন, সেটা দেখভাল করার দায়িত্ব এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের। ভেরি ওয়েল প্লেড বিন্দুবাসিনী, সুপার, একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছেন। বয়েজ, কিপ ইট আপ। টেলিযোগাযোগ অর্থাৎ প্রযুক্তি বিভাগ থেকে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে আলুটিলা গুহা এবং এই কংলাকপাড়া, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, দেবতা পুকুর, বিডিআর স্মৃতিসৌধ, তারেং, তদুই ছড়া ঝর্ণা, এতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে গেলে আমাদের একটা জেলাতে গেলেই হবে। প্রশ্ন হচ্ছে কোন জেলায় গেলে এই দর্শনীয় স্থানগুলো দেখতে পাবো? বিন্দুবাসিনী আবারও বাজার প্রেস করেছেন। খাগড়াছড়ি। খাগড়াছড়ি। আপনারা কোন উত্তর দিতে চান? সঠিক উত্তর দিলে 10, ভুল হলে জরিমানা 5। বান্দরবান। খাগড়াছড়ি বলেছেন বিন্দুবাসিনী, বান্দরবান বলেছেন ওপাশে যশোর জেলা স্কুল। দেখি আমাদের কম্পিউটার কি বলে। খাগড়াছড়ি জেলায়, ভেরি ওয়েল প্লেড বিন্দুবাসিনী, আবারও 10 নম্বর জয় করে নিলেন, সুপার। দুঃখিত যশোর জেলা স্কুল, তবে আপনাদের নম্বর কাটবো না, আপনাদেরকে যেহেতু অপশন হিসেবে দিয়েছিলাম, আপনাদের নাম্বার পাচ্ছেন না কিন্তু জরিমানাও হচ্ছে না। খাগড়াছড়ি জেলায় গেলে এই চমৎকার জায়গাগুলো দেখা যাবে এবং এরকম একটা চমৎকার গুহা, এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় যাওয়া পাহাড়ের নিচে দিয়ে, ভীষণ সুন্দর একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে, সেটা এখানে হয়। চলে যাই ভূগোল থেকে এবং পর্যটন বিষয়ক প্রশ্ন থেকে আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ছাত্র হত্যার প্রতিবাদে পরের দিন ফেব্রুয়ারির 22 তারিখে জনগণ 144 ধারা অমান্য করে শহীদদের জানাজায় অংশ নেন এবং জানাজা শেষে বেলা 11:30টার দিকে 30,000 লোকের একটা মিছিল বের হয় এবং এই মিছিল তারা কার্জন হলের দিকে অগ্রসর হতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের উপরে গুলিবর্ষণ করে এবং তখন সরকারি হিসেবে 4 জন নিহত হন। 21শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি এই দুদিন গুলিবর্ষণের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম যে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল সেটা কত তারিখে? 1952 সালের ফেব্রুয়ারির কত তারিখে? 22শে ফেব্রুয়ারি। আচ্ছা, 23শে ফেব্রুয়ারি। বিন্দুবাসিনী? 23শে ফেব্রুয়ারি। বিন্দুবাসিনী বলছেন 23শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি বলেছেন যশোর জেলা স্কুল, 23শে ফেব্রুয়ারি বলছেন এপাশে বিন্দুবাসিনী। এখন দেখার পালা যে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল কবে? এটা নির্মাণ করা হয়েছিল 23 তারিখে। 23 ফেব্রুয়ারি রাতে এটা নির্মাণ কাজ শুরু হয়, 24 তারিখ ভোরবেলা এটা নির্মাণ কাজ শেষ হয় এবং ছবিটা দেখতে পাচ্ছি আমরা যেটা, এই ছিল শহীদ মিনারটা তখন এরকম এবং সেখানে হাতে লেখা একটা কাগজ গেঁথে দেওয়া হয় যেখানে লেখা ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে পাকিস্তান বাহিনী এটাকে ভেঙে গুড়িয়ে দেয়। তার অনেক পরে এসে এখনকার যে আমরা শহীদ মিনার দেখতে পাচ্ছি, পরে এটাকে ডিজাইন করা হয় এবং এটা
নির্মাণ করা হয়, কিন্তু প্রথমেই 23 তারিখে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। এগেইন ভেরি ওয়েল প্লেইড বিন্দুবাসিনী। আবারও সঠিক উত্তর, আবারও 10 নম্বর। দুঃখিত যশোর জেলা স্কুল, এবার আপনাদের 5 নম্বর জরিমানা হয়ে গেল। ভাষা আন্দোলন থেকে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। দেখি, বাংলাদেশ এরই মধ্যে সাবমেরিন কেবল স্থাপন করেছে, যার ফলে আমরা খুব দ্রুত ইন্টারনেট কানেকশন পাচ্ছি। প্রথমটা হয়েছে, তারপরে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে, এখন তৃতীয় সাবমেরিন স্থাপনের কাজ চলছে। প্রশ্ন হচ্ছে যে এই কবে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করার কাজটা শেষ হবে, কবে এটা স্থাপন করা হবে তৃতীয় সাবমেরিন কেবল? এটা হলে পরে আমাদের বাংলাদেশের কানেকশন, ইন্টারনেট কানেকশনের যে স্পিড সেটা আরও বেড়ে যাবে, আমাদের সক্ষমতা আরও বাড়বে। প্রশ্ন হচ্ছে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করা হবে কোন সালে? কোন দল বাজার প্রেস করছেন না? আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। এই বছরই 2024 সালের মধ্যেই এই তৃতীয় সাবমেরিন কেবল এটি স্থাপন করা হবে, এবং এটি করা হলে আমাদের ব্যান্ডউইথ যেটাকে বলে ইন্টারনেটের ব্যান্ডউইথ আরও বহু গুণে বেড়ে যাবে, প্রায় ডাবল হয়ে যাবে, এবং তারপরে আমরা এই ব্যান্ডউইথ বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছেও বিক্রি করতে পারবো। অলরেডি আমরা বিক্রি করছি আমাদের ক্যাপাসিটি। তথ্য প্রযুক্তি থেকে আমরা চলে যাব পরের বিভাগে। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। বাজি বাজবে সেটার বাজবে দিন দাদা 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 আমরা জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রের ছোট্ট একটা অংশ দেখলাম। এই চলচ্চিত্রটি 1970 সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল। তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল, এবং এই ছবিতে আমার সোনার বাংলা এই গানটি দেখানো, এটা চলচ্চিত্রায়ন করা হয়েছিল, যে জেলখানাতে সবাইকে বন্দি করা হয়েছে তারা রাজনৈতিক আন্দোলন করেন বলে, এবং সেইখানে তারা এই গানটা জেলখানার মধ্যেই তারা গানটা গাইছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং যেটা পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রশ্ন হচ্ছে জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন? পরিচালক দু দলই একই সঙ্গে উত্তর দিয়েছেন। প্রথমে আসতে চাই যশোর জেলা স্কুলের কাছে, আপনাদের উত্তর। জহির রায়হান। জহির রায়হান। দেখি বিন্দুবাসিনী কি বলেন। জহির রায়হান। আপনারা বলছেন জহির রায়হান। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, আমাদের কম্পিউটার কি বলছে। অ্যাবসলিউটলি রাইট, জহির রায়হান। জহির রায়হানের এটি ছিল শেষ কাহিনী চিত্র ফিল্ম এটা, এবং তিনি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন এই চলচ্চিত্রটি বানিয়েছিলেন, এবং খুবই গল্পটা এত সুন্দর করে বলেছিলেন যে একটা পরিবার নিয়ে, একটা পরিবার আসলে একটা দেশের মতন, সেখানে যিনি পরিবারের যিনি গৃহকর্ত্রী থাকেন তিনি সবার উপরে খবরদারি করেন, হ্যাঁ, একচ্ছত্র একনায়কতন্ত্র চালান, সবাইকে তার কথা মানতে বাধ্য করেন, কেউ কোনো কথা বলতে পারে না, সবাই ভীত সন্ত্রস্ত থাকে। তো তখন পশ্চিম পাকিস্তান যেরকম করতো পূর্ব পাকিস্তানের সাথে, সেটা কি একটা পরিবারের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছিলেন। বিন্দুবাসিনী 10 নম্বর আপনাদের দলের খাতায়, এবং যশোর জেলা স্কুল আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। যশোর জেলা স্কুল আপনাদের সাথে একটু গল্প করতে চাই। প্রথমে কথা বলতে চাই মুশফিক মঞ্জুরের সাথে। মুশফিক মঞ্জুর, আপনি বড় হয়ে কি হতে চান? বড় হয়ে প্রশাসন বিভাগে কর্মকর্তা হতে চাই। প্রশাসনিক কর্মকর্তা হতে চান? কেন প্রশাসনিক কর্মকর্তা হতে চান, কেন? সেখানে মান মর্যাদা এবং ভালো থাকে, উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সবাই সম্মান করে, এই জন্য। আপনি জীবনে সম্মান চান, জি। এই তো? অন্য কাজ করেও তো, ডাক্তার হলে পরেও তো অনেক সম্মান পাওয়া যায়, লোকের ভালোবাসা পাওয়া যায়, সবাই সম্মান করে, যে কোনো ভালো কাজ করলেই সম্মান পাওয়া যায়, তাই না? আচ্ছা, তার মানে আপনার ইচ্ছে হচ্ছে বিসিএস অফিসার হওয়া, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবার রুদ্র, আপনার কি স্বপ্ন? আমি একজন বিজ্ঞানী হতে চাই। বিজ্ঞানী হতে চান, আচ্ছা। বিজ্ঞানের শাখা তো বিশাল বড়, কোন শাখায় কাজ করতে চান? অ্যাস্ট্রোফিজিক্স।
অ্যাস্ট্রোফিজিক্সে। আচ্ছা, অ্যাস্ট্রোফিজিক্স কেন? অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে ফিজিক্স জিনিসটা আমার বেশ মজা লাগে, পড়তে মজা লাগে, বুঝতে মজা লাগে। আচ্ছা। আর অ্যাস্ট্রোনমি জিনিসটা আরো বেশি মজা লাগে। সো আমি জানতে চাই এবং ওই বিষয়ে জানতে চাই, এইটার জন্যই অ্যাস্ট্রোফিজিক্স। বাহ, চমৎকার। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, প্রার্থনা করি যে আপনাদের স্বপ্ন পূরণ হোক। সেই সাথে এখন জানতে চাই, আমরা জানি যে যশোর জেলা স্কুল বাংলাদেশের একটি অত্যন্ত নামকরা স্কুল, প্রাচীন স্কুল, ভালো একটা স্কুল, যারা অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করে, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন রকম ক্লাব কার্যক্রম। তো আপনাদের স্কুলে কি কি হয় এই ধরনের কার্যক্রম যদি বলেন একটু। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে বেশ কিছু ক্লাব আছে এবং অ্যাক্টিভিটিসও করা হয়। প্রথমত হচ্ছে আমরা বিতর্ক করি, আমরা দুজনে বিতর্ক করি। সো আমাদের একটা ক্লাব আছে, যশোর জেলা স্কুল ডিবেট ফেডারেশন। আমরা হচ্ছে বিভাগীয় লেভেলে বা ন্যাশনাল লেভেলে বিতর্ক করেছি এর আগে। এইটা বিতর্কের ক্ষেত্রে চলে গেল। সাংস্কৃতিক চর্চার জন্য, গান চর্চার জন্য, কবিতা করার জন্য সাংস্কৃতিক সংঘ আছে, ওইটা হচ্ছে আপনার গান করে, কবিতা আবৃত্তি প্র্যাকটিস করে। বিজ্ঞান চর্চার জন্য বিজ্ঞান ক্লাব আছে, আমরা হকি খেলি, আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি। বাহ। এবং প্রত্যেক ক্ষেত্রে এই বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমাদের ট্রফি আছে, অর্জন আছে। তো এটা নিয়েই। চমৎকার চমৎকার। আমরা জানি যশোর জেলা স্কুল স্পোর্টসেও দারুণ ভালো। চমৎকার, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। অভিনন্দন যশোর জেলা স্কুল। বিন্দুবাসিনী, এবার আপনাদের সাথে একটু গল্প করি। ফাবিহা, ফাবিহা, আপনার স্বপ্ন কি? ব্যারিস্টার। ব্যারিস্টার হবেন? আচ্ছা, কেন ব্যারিস্টার হবার স্বপ্ন হলো কেন? আত্মপ্রকাশ করা যায়, নিজের মতামতকে প্রকাশ করা যায়। আচ্ছা, আপনার পরিবারে কেউ আছেন যিনি আইন পেশার সাথে জড়িত? জি। তাকে দেখে আপনি অনুপ্রাণিত? না, আমি আসলে বিতর্ক করি সেখান থেকে। আচ্ছা, বিতর্ক করতে গিয়ে আপনার মনে হচ্ছে যে আইন পেশায়, হ্যাঁ, এই যেহেতু আইন পেশাটা পেশায় আমার অনেক জন্য। যুক্তি তর্ক দিতে হয়, হ্যাঁ। সুতরাং আপনি আইন পেশাতে বেশি ভালো করবেন, জি। তাই তো? জি। বাহ, ভেরি গুড। পুষ্পিতা, আপনার কি স্বপ্ন? আমি এন্টারপ্রেনিউর হতে চাই। এন্টারপ্রেনিয়র হতে চান, উদ্যোক্তা হতে চান। আচ্ছা, কিরকম? যেমন আমার একটা ইচ্ছা আছে যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে, সেই রেস্টুরেন্টটা অনেক বড় মাপের হবে। সেখানে আমি যেমন অনেক ধনী মানুষরা আমার রেস্টুরেন্টের খাবার খেতে পারবে, সেরকম আমার রেস্টুরেন্টে প্রতিদিন একটা মিল থাকবে, যেটা আমি যারা এখন আমাদের দেশে খেতে পারে না এমন মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু যারা ভালো খেতে পারে না, পথ শিশু, আমি তাদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা করতে চাই। আমি চাই আমাদের দেশের মানুষ যেন খাওয়া দাওয়ায় খেয়ে দিয়ে খুশিতে সুখ শান্তিতে থাকতে পারে। আরে বাহ, কি সুন্দর একটা চাওয়া, কি সুন্দর একটা স্বপ্ন, মাশাআল্লাহ। এবং আমরা প্রার্থনা করি যে আপনার এই স্বপ্নটা পূরণ হোক। এবং এই যে আপনি রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ, আমি রান্না করতে বাসায় খুব রান্না ভালোবাসি। করেন? না, অনেক রান্না পারি না, কিন্তু আমি একটু ভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি। আচ্ছা, বাহ, চমৎকার। এটাই তো দরকার, অন্যরকম রান্না করলে সেটার সবার চাহিদার মধ্যে বেশি থাকবে, সবাই বেশি পছন্দ করবে। তো এরই মধ্যে শেষ হয়ে গেল দেখতে দেখতে আমাদের প্রথম রাউন্ড, অডিও ভিজুয়াল রাউন্ড। অডিও ভিজুয়াল রাউন্ডের পরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে, এবং দ্বিতীয় রাউন্ড হচ্ছে কুইক কুইজ রাউন্ড। এখানে আমরা 1 মিনিটে করব 10টি প্রশ্ন, খুব দ্রুত। প্রথমে সুযোগ যশোর জেলা স্কুলের জন্য। যশোর জেলা স্কুল, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং বিজয়। তাজিংডং বা বিজয়। বাংলাদেশের সবচেয়ে কর্ণফুলী। খরস্রোতা নদী কর্ণফুলী, সঠিক উত্তর। বাংলাদেশ এবং নাফ। মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ, সঠিক উত্তর। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 1999। কাছাকাছি ধরে নিচ্ছে 2000 সালে। মুজিবনগর কোন জেলায়? মেহেরপুর। মেহেরপুর জেলায়। চট্টগ্রামের পূর্ব নাম কি? চট্টগ্রামের ইসলামাবাদ। ইসলামাবাদ। পাবনা ও নাটোর জেলায় অবস্থিত চলনবিল। চলনবিল, ভেরি ওয়েল ডান। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? প্রথম জাদুঘর আপনাদের এলাকার কাছাকাছি? খুলনাটা। না না। টাইম পাস। বরেন্দ্র জাদুঘর রাজশাহী। বাংলাদেশের একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়? সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যেখানে রাষ্ট্রের সমস্ত গোপন ডকুমেন্ট প্রিন্ট করা হয়। গাজীপুর জেলায়। দেখা যাচ্ছে যে 10টি প্রশ্নের মধ্যে আমরা 9টি সঠিক উত্তর পেয়েছি, অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। ভেরি ওয়েল ডান, চমৎকার, ভেরি ওয়েল ডান যশোর জেলা স্কুল।
দারুণ করলেন আপনারা কুইক কুইজ রাউন্ডে। এবারে কুইক কুইজ রাউন্ডে খেলার পালা বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিন্দুবাসিনী, আপনাদের জন্য 10টি প্রশ্ন 1 মিনিট সময়ের মধ্যে শুরু হচ্ছে এখন। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? সবচেয়ে বেশি বৃষ্টিও হয় এখানে। সিলেট, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল সঠিক উত্তর। সৌরজগতের কোন গ্রহটিকে মঙ্গল গ্রহ, লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহ। টেলিফোন কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী আফ্রিকার? আমাজন। না, আমাজন তো অন্য জায়গায়। আফ্রিকার নদী, খুবই বিখ্যাত নদী। পিরামিড, নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদী। হৃৎপিণ্ডের প্রধান কাজ কি? হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করা। রক্ত সঞ্চালন করা। গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা ময়মনসিংহ। না, ময়মনসিংহ না, আপনাদের থেকে কাছে। মধুপুর। না, এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ এলাকার গম্ভীরা। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রা, জাপানের মুদ্রা ইয়েন। জাপানের মুদ্রা ইয়েন। মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যশোর সঠিক উত্তর। কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার? শুক্র গ্রহ। শুক্র গ্রহ। দুধের বিশুদ্ধতা নির্ণয়? ল্যাক্টোমিটার। এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের 10টি প্রশ্ন। দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে আমরা 7টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব বিন্দুবাসিনী, আপনারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ বাংলাদেশ 2024-এর আজকের পর্ব। দারুণ খেলেছেন দুদলই, যশোর জেলা স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। তো দেখা যাচ্ছে আমাদের স্কোর কার্ড বলছে যশোর জেলা স্কুলে শেখ মুশফিক মঞ্জুর এবং রুদ্র রায়, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন যশোর জেলা স্কুল এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের ফাবিহা জাবিন খান এবং পুষ্পিতা সাহা, আপনারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 130 নম্বর। অভিনন্দন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দুদলকে অভিনন্দন। চমৎকার খেলেছেন আপনারা এবং আশা করি এভাবে আপনারা কুইজের চর্চা অব্যাহত থাকবেন এবং আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আর যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখলেন তাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারাও এরকম তাদের মতন এখানে এসে কুইজ প্রতিযোগিতা অংশ নিতে চান তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত 2জন শিক্ষার্থীকে নিয়ে একটি কুইজের দল গঠন করতে হবে। তারপরে প্রধান শিক্ষকের মাধ্যমে স্কুলের প্যাডে আবেদন পাঠাতে হবে আমাদের কাছে। সেখানে কুইজার 2জনের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং তাদের অভিভাবকের নাম এবং যোগাযোগের নম্বর লিখে পাঠাতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠানোর ঠিকানা, প্রযোজক কুইজ বাংলাদেশ 2024, কক্ষ 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। যে পর্বগুলো প্রচারিত হয়ে গেছে সেগুলো যদি দেখতে চান সেগুলো আমাদের ফেসবুক পেজে আপডেট দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কুইজ বাংলাদেশ এটি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের পেজ। সাবস্ক্রাইব করে রাখলে আপডেট পেয়ে যাবেন। আর কুইজ বাংলাদেশ দেখতে চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রত্যেক রোববার সন্ধ্যা 6:20। তো আশা করছি সামনের সপ্তাহে অর্থাৎ রোববার দিন সন্ধ্যা 6:20 যখন ফিরে আসবো টেলিভিশনের পর্দায় আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে জানুন। হ্যাপি কুইজিং।